তোমাদের যেটা হচ্ছিল সেটা ট্রাইসিলেবিক ফিটটা নিয়ে আমরা কাজ করছিলাম। আর তোমাদের মধ্যে যে কটা যাদেরটা দেখতে পেয়েছি, স্নেহাশিস তোমার এখনো আমি দেখে উঠতে পারিনি, শ্রাবণীরটা দেখছিলাম। তোমাদের কিছু বেসিক কনফিউশন দেখতে পাচ্ছি, সেগুলোকে গ্র্যাজুয়ালি সলভ করব। তবে আমার মনে হয় আরও কিছুক্ষণ অপেক্ষা করে নেওয়া যেতে পারে অন্য স্টুডেন্টদের জন্য। তো জাস্ট 2 মিনিট আরও দেখে নিচ্ছি, তারপরে শুরু করছি। তার আগে যেটা করা উচিত সেটা হচ্ছে যে আম, তোমাদের যদি কোনো ডাউটস থাকে, সেটা থাকাটাই স্বাভাবিক। সেগুলো তোমরা মানে বলতে পারো আর কি। যে কোনো ধরনের ডাউট যেটা তোমাদের রয়েছে, যে মানে কোন একটা ক্ষেত্রে কি করা যেতে পারে। কারণ আমি দেখলাম একজনের, সে সারাক্ষণ দেখা যাচ্ছে যে হি এর ওপরে, মানে প্রোনাউন হি এর ওপরে স্ট্রেস দিয়ে যাচ্ছে। হি এর ওপরে স্ট্রেস দেওয়া যেতে পারে না তা নয়, কিন্তু যদি দরকার থাকে তাহলে অহেতুক হি এর ওপরে দেওয়ার কোনো মানে নেই আর কি। তো এরকম ধরনের যদি, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা আগেই আমি বলেছিলাম, যে মেন জিনিসটা হচ্ছে ছন্দটাকে মেলাতে হবে আমাদেরকে। ম্যাক্সিমাম যে জিনিসটা আমরা পাচ্ছি সেইটা আমাদেরকে মিলিয়ে নিতে হবে, ঠিক আছে? যে বেশিরভাগ জিনিসটা আমরা কি পাচ্ছি, সহজ যেটা জিনিসটা সেটার দিকে আমরা যাব। আমরা যত দেখব যে ভ্যারিয়েশনস যত বাড়ছে, তার মানে দেখা যেতে পারে যে আমাদের যে স্ক্যানশনটা সেটা ভুলভাল হচ্ছে, ঠিক আছে? স্ক্যানশন ভুলভাল হওয়ার সিমটমটা হচ্ছে যে আমরা অনেক বেশি ভ্যারিয়েশনস পেতে শুরু করে দেবো। যত ভ্যারিয়েশনস কম হবে আমাদের, মানে এটা সাধারণত আমাদের ধারণা যে ততটা জিনিসটা ঠিক হচ্ছে, স্ক্যানশনটা ঠিক হচ্ছে, ঠিক আছে? তো আগের দিন আমার যতদূর মনে হয় আমরা একটা করেছিলাম, একটা ট্রাইসিলেবিক এক্সাম্পল আমরা সলভ করেছিলাম। তো সেই ট্রাইসিলেবিক এক্সাম্পল টাকে আমরা মানে ওইখান থেকে আমরা শুরু করতে পারি আর কি। তো
প্রথমটা বোধহয় অ্যানাপেস্ট, অ্যাম্ফিব্র্যাক এরকম ছিল। ফোল্ড করো। ট্রাইসিলেবিক, ওকে। আচ্ছা, আরো কিছু ট্রাইসিলেবিক ফিট আমরা ট্রাই করতে পারি। আমি ড্যাকটিলটা তোমাদের দেখাতে চাইছি, কিন্তু ড্যাকটিল আচ্ছা, ড্যাকটিলটা মনে হয় তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। হ্যাঁ, এটা ড্যাকটিলের এক্সাম্পল ছিল। আর একটা এক্সাম্পল আমরা পেলাম হচ্ছে অ্যানাপেস্টের। আচ্ছা, এবার অ্যাম্ফিব্র্যাকির যদি এক্সাম্পল দিতে হয় তাহলে এইভাবে করা যেতে পারে। আশা করি তোমরা এটা, হ্যাঁ বলো। হ্যালো। আমি প্র্যাকটিস করার সময় একটা জিনিস দেখলাম, মানে একটা মনে হলো যে এরকম কেন হয় না, যে টাইটেলের ক্ষেত্রে ড্যাকটিলটা যেটা মনে হচ্ছে প্রথমে স্ট্রেস তারপরে আনস্ট্রেস, একটা মাঝখানে একটু বাকি দুটো আনস্ট্রেস, আর ওই অ্যামাফেস যেটা আছে লাস্টের সব থেকে আনস্ট্রেস। তো স্যার হুম ধরুন কোনো একটা শব্দের মধ্যে এভাবে তিনটে ওই রকম তিনটে সিলেবলের মধ্যে প্রথমটায় স্ট্রেস করলো, শেষটা স্ট্রেস করলো, মাঝেরটায় আনস্ট্রেস করলো, এরকম একটাও ভ্যারিয়েন্ট নেই কেন? যেমন বলছি, একটা এমনি প্র্যাকটিস করার সময় দেখলাম, এটা শুধু একটা লাইনের ক্ষেত্রেই হলো, পরের লাইনটা হলো না যদিও। মানি অ্যান্ড টাইম ডু নট গ্রো অন ট্রিজ। অন ট্রিজটা আলাদা একটু রাখছি, মানি অ্যান্ড ট্রি আর ডু নট গ্রোটাকে যদি মানি ট্রি টাইম, ট্রি বলে মানি অ্যান্ড টাইম, মানির হুম উপর স্ট্রেস, অ্যান্ড এর উপর আনস্ট্রেস, টাইমের স্ট্রেস, ডু নট গ্রো, ডু এর উপর স্ট্রেস, নট এর উপর আনস্ট্রেস, গ্রো এর উপর স্ট্রেস। এইভাবে একটা গাড়ি থেকে মেরে নিয়ে গেল। এইটা ছাড়া আরেকটা উদাহরণ আমার মাথায় এসেছিল, ওই রোজের আর রেড, ভায়োলেন্স আর ব্লু, তারপরে কি এই মানে এই যদি ধরি, রোজের স্ট্রেস আর আনস্ট্রেস, রেড স্ট্রেস, ভায়োলেন্স স্ট্রেস আর আনস্ট্রেস, ব্লু স্ট্রেস, এইরকম একটা মানে ভ্যারিয়েন্ট নেই কেন বলতে? কি ভ্যারিয়েন্টের কথা তুমি বললে আমি কিছুই বুঝতে পারলাম না। আর একবার বলো কি বলছো। বলছি স্যার, ওকে স্যার বলছি। ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তিনটে ভ্যারিয়েন্ট মানে আমাদের করিয়েছিল, তিনটে ভ্যারিয়েন্ট আছে লেখা অপশানে। তিনটের মধ্যে তিনটে হচ্ছে ট্রাইসিলেবিকের মধ্যে ড্যাকটিলটা হচ্ছে ভ্যারিয়েন্টের কথা কেন বলছো? ট্রাইসিলেবিক মানে ফিট ভ্যারিয়েন্ট মানে তিনটে টাইপ হয়। টাইপ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটে সেটা স্যার, বলো, হ্যাঁ। তিন তিনটের মধ্যে স্যার হুম ড্যাকটিলটায় প্রথমে স্ট্রেস, তারপরে দুটো আনস্ট্রেস, অ্যাম্পেটায় মাঝখানে ওটা স্ট্রেস, বলতে হবে না, ভায়োলেটের তুমি সময় আমাকে আনস্ট্রেস। বলো যে ড্যাকটিল, ওকে ওকে অ্যাম্ফিব্র্যাক, ওকে অ্যানাপেস্ট। হ্যাঁ, আমি তিনটে জানি, তারপরে বলো। এই তিনটে ছাড়া স্যার কোনো একটা এমনি কবিতার ক্ষেত্রে যদি দেখা যায় যে প্রথমে স্ট্রেস আসছে, মাঝখানে আনস্ট্রেস আসছে, আর লাস্টের ওয়ার্ডটা স্ট্রেস আসছে, কিন্তু এইরকম জিনিসটাকে প্রকাশ করার জন্য কোনো রকম খুঁত নেই, টাইটেলিকের কোনো ভাগ নেই। মানে যেমন ওই তুমি বলতে উদাহরণটাই মাত্র চাইছো দিলাম। যে একটা ট্রাইসিলেবিক ফিটে দুটো পরপর স্ট্রেস থাকবে? না না, দুটো পর পর স্ট্রেস নয়, প্রথমে স্ট্রেস, মাঝখানে আনস্ট্রেস, শেষে স্ট্রেস।
এরকম যদি কোনো ছন্দের মধ্যে আসে বাট সেই রকম কোনো ভাগ নেই কেন, এরকম আমার মনে হচ্ছে যে এরকম কারণ থাকা উচিত ওরকম একটা। ছন্দ, আমি যে ওরকম এক্সাম্পলটা, ছন্দ ইংরেজিতে পাওয়া যায়নি। যদি পাওয়া যেত ওটা নিশ্চয়ই অন্য কোনো ল্যাঙ্গুয়েজের ছন্দেতে থাকতেই পারে, যে একটা স্ট্রেস হচ্ছে, তারপর একটা আনস্ট্রেস হচ্ছে, তারপর একটা আবার স্ট্রেস হয়ে যাচ্ছে। সেটাতে একটা প্রবলেম হচ্ছে যে তার পরের যে ফুটটা হবে সেটার যে ফার্স্ট ইয়েটা, সিলেবলটা, সেটা যদি স্ট্রেস হয়ে যায় তখন ওই পরপর দুটো স্ট্রেস, ওটা নিয়ে সমস্যা হবে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে এই প্রোসোডিক স্ক্যানশনটা আগে কবিতাগুলোর স্ক্যানশন করা হয়েছে, তারপরে এই নিয়মগুলো তৈরি করা হয়েছে, নট দ্য আদার ওয়ে রাউন্ড, যে আগে নিয়মগুলো তৈরি করা হয়েছে ওই নিয়ম মাফিক স্ক্যানশনগুলো করা হচ্ছে তা নয়। যেটা বেশিরভাগ ইয়েতে পাওয়া গেছে, যেটা বেশিরভাগ স্ক্যানশন করে মানে প্র্যাকটিস করে যেটা পাওয়া গেছে সেইটা কে আমরা এখানে ধরে নিই। ঠিক আছে, আমরা যে স্ক্যানশনটাকে যে স্ক্যানশনগুলোকে এতদিন মানুষে করেছে সেই স্ক্যানশনটাকে করে আহ, আহ, আমরা এই এক্সাম্পলসগুলো পেয়েছি। মানে ট্রাইসিলেবিক ফিটের কথাই যদি তুমি বলো তাহলে আমরা এই এক্সাম্পলসগুলো পেয়েছি যে অ্যামফিব্র্যাক, ড্যাকটিল আর অ্যানাপেস্ট, এই তিনটে এক্সাম্পল আমরা ওইভাবে ওইভাবে আমরা পেয়েছি। ঠিক আছে, এবার কোনো এমন কবিতার তুমি এক্সাম্পল যদি পাও সেখানে তোমার মনে হচ্ছে যে ফার্স্টটা স্ট্রেস হবে, মানে ওটা যদি ট্রাইসিলেবিকই হয়, ফার্স্টটা স্ট্রেস হবে, সেকেন্ডটা আনস্ট্রেস হবে, তারপরেরটা স্ট্রেস হবে, আবার তারপরে দেখা যাচ্ছে যে একই প্যাটার্ন তুমি রিপিট করতে পারছো, সেটার এক্সাম্পল তুমি বললে তুমি পাচ্ছ, সেটা কি এক্সাম্পল বলো? আমি তাহলে বুঝতে এইখানে পারছি। লিখে, হ্যাঁ, দুটো পেয়েছি স্যার, দুটো এক্সাম্পল, দুটো। ওকে, বলো। মানি অ্যান্ড টাইম। মানি অ্যান্ড টাইম। ডু নট গ্রো ডু ডু নট গ্রো। অন ট্রিজ। এটা একটা লাইন, এটা কোনো কবিতার লাইনই তো? হ্যাঁ, এটা একটা কবিতার লাইন, ওই মাদার, পোয়েমের মাদার, ওই কবিতার লাইন, সেকেন্ড। ওকে, মানে ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ। ওকে, আচ্ছা, তারপরে আর এটাকে ট্রান্সলেট আর করা আরেকটা, হয়েছে, হ্যাঁ। এটা ডাইরেক্টলি কোনো কবিতার লাইন নয়, এটা এমনি জাস্ট ছন্দের আকারে কবিতার লাইন শোনা বলো, যায়। কবিতার লাইন বলো। কবিতারই এটা বাসের বাস এই টাইপের অন্য কিছু না, সেই আছে না মানে একটা ছন মতন, একটা কবিতার মতন ছোটবেলা ছিল ও, টাইপের যে। রোজেস আর রেড। ওকে, হ্যাঁ, তো এটা কবিতাই তো হলো। রোজেস আর রেড, আর এই ভায়োলেন্স আর একই ব্লু। লাইনে, অ্যান্ড ভায়োলেটস আর ব্লু একই লাইনে না পরের লাইনে? তারপরের লাইন, তারপরের লাইন। অ্যান্ড অ্যান্ড নয়, ভাই, হ্যাঁ, অ্যান্ড নয়, ওকে, রোজেস আর রেড, তারপরের লাইন ভায়োলেন্স আর ব্লু। ভায়োলেটস আর ব্লু। এর পরের লাইনটা আমি জানি না, এই দুটো। ওই সেই বলে যে এরপরে হ্যাঁ, যাই হোক, কি মানে পরে হ্যাঁ, এটা। ঠিক আছে, ওকে। তো এই দুটো লাইনের যদি আমরা স্ক্যানশন করি তাহলে প্রথমে বলো যে এই ফার্স্ট যে লাইনটা আছে এখানে কটা সিলেবল আছে? মানি একটা, অ্যান্ড একটা, টাইম একটা। মানি একটা হলো, মানি, সরি, মানি নয়, মানি, মোটা একটা, এনিওয়াই, মানি হ্যাঁ, একটা, দুটো, হ্যাঁ, হুম, অ্যান্ড একটা, হুম, টাইম একটা, হুম, টু নট একটা একটা করে, গ্রো, গ্রো একটা, হুম, হুম, অন একটা, হুম, হুম। ট্রিজও একটা। কটা কটা সিলেবল হলো চারটে বা তাহলে? তিনটে, একটা, দুটো, তিনটে, চারটে, আটটা না, আটটা, নটা। ওকে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, নটা। আমি তোমাদেরকে বলেছিলাম যে নটা সিলেবল যদি হয় তাহলে আমরা মেনে নিতে পারি যে তিনটে তিনটে সিলেবলের একটা ফুট হবে, মানে তিনটে ফুট আমরা করতে পারি। ঠিক আছে, তো
আমরা নেক্সট স্টেপটা আমরা স্ট্রেস দেব। তাহলে তুমি বলো যে এই লাইনের ওপর কোন কোন ওয়ার্ডসগুলোর ওপরে স্ট্রেস হবে। স্যার কিভাবে, মানে ডাইসিলেবিক অনুসারে করলে না আমি যেভাবে বলছি ওইটাই করবো? তুমি যেভাবে করো না, এখন তো আমরা ডাইসিলেবিক ট্রাইসিলেবিক কি আর যাচ্ছি না, আমরা 9টা সিলেবল পেয়ে গেছি, ওকে, এবারে এগুলোর ওপরে স্ট্রেস দাও। মানিটা হচ্ছে মানির কোনটা, মা না নি? আগেই বলেছি যদি হুম, কোনো একটা বুঝতে পেরেছি। সিলেবল কোনো একটা ওয়ার্ডে প্রবলেম হয়, তাহলে যেটা ইজি ওয়ার্ড, যেটাকে একদম শিওর শট আমরা স্ট্রেস দিতে পারবো, সেটার ওপর স্ট্রেস দিয়ে দিতে পারো। হ্যাঁ, আমার একটা ভুল হয়েছে, আমি মানিটাকে প্র্যাকটিস করার সময় একসাথে ধরেছি, ওই জন্য আমি মানিটায় পুরোটা স্ট্রেস দিয়ে দিয়েছি, অ্যান্টায় আনস্ট্রেস আর টাইমটায় স্ট্রেস দিয়েছি। সেটাও যদি হয় তাহলে তো সেক্ষেত্রে ওটা 8 সিলেবলের লাইন হয়ে যাবে। হ্যাঁ, আর হ্যাঁ। 8 সিলেবলের লাইন হলে সেটাকে আমরা ট্রাইসিলেবিকে যাব কেন? হুম, যাকে, আর এই রোজেস আর রেড, এটাতে কি একই গন্ডগোল করেছো? হ্যাঁ। ওকে, অলরাইট। ওহো, ও না, আচ্ছা, এটাতে করেছি, ওকে। এই যে লাইনটা, এই যে লাইনগুলো আর কি, এইগুলোতে আমরা মানে দেখব যে অ্যাম্ফি ব্র্যাক আমরা পাচ্ছি কিনা। অ্যাম্ফি ব্র্যাক হচ্ছে আনস্ট্রেস, স্ট্রেস, আনস্ট্রেস। অ্যাম্ফি মানে হচ্ছে দুটো দিকে, দু সাইডের, ঠিক আছে, অ্যাম্ফি বিয়ান বলা হয় ইত্যাদি এরকম। তো অ্যাম্ফি ব্র্যাক কথাটার মানেটা হচ্ছে এমন একটা ফিগার, এমন একটা ফুট যেখানে আহ, দুটো দিকে আনস্ট্রেস থাকবে, মধ্যিখানে একটা স্ট্রেস থাকবে, ঠিক আছে। তো দেখা যাক এখানে সেটা হচ্ছে কিনা। আমরা ইউজুয়াল প্রসিজিওরে যাব। আমরা প্রথমে সিলেবল গুনবো, আমার সঙ্গে সঙ্গে তোমরা গুনতে পারো। লাভ একটা, সাউন্ডস একটা, দ্য একটা, আ লার্ম দুটো, আ লার্ম, ঠিক আছে। তাহলে কটা সিলেবল হলো? 1, 2, 3, 4, 5, 5টা সিলেবল। তাহলে এবার আমরা স্ট্রেস দিতে পারি। স্ট্রেস দেওয়ার ক্ষেত্রে আমার ধারণা হচ্ছে যে দয়ের ওপরে স্ট্রেস পড়বে না, ঠিক আছে, কারণ দটা একটা আর্টিকেল। লয়ের ওপরেও, ও সরি, এটা ওকে, আটা একটা মানে বলা যেতে পারে আলাদা একটা ইয়ে হয়ে রয়েছে, সাফিক্সের মতন মনে হচ্ছে আমার, তাই জন্য ওটার উপর স্ট্রেস দিলাম না। তার মানে এটার উপর স্ট্রেস আমাকে দিতেই হবে, ঠিক আছে। তারপরে আহ, এইখানে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে যেহেতু এটা পরপর দুটো স্ট্রেস, এদিকে একটা স্ট্রেস আমরা পেয়ে গেছি, তাই জন্য এটার উপরে আমরা স্ট্রেস দিতে পারি। আর ইউজুয়াল নিয়মে লাভ ইজ আ ওয়ার্ড, লাভ একটা ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, বাট ছন্দ মেলানোর জন্য আমরা এটাকে আনস্ট্রেস করে রাখলাম। তাতে দেখছি যে ছন্দটা মেলে কি মেলে না। এবার এটাকে আমরা দুটোভাবে করতে পারি। একটা করতে পারি, এইখানে একটা ইয়ে দিয়ে দিলাম, এইখানে একটা ফুট দিয়ে দিলাম, তার মানে ইয়ে হয়ে গেল তোমার, আয়াম্বিক হয়ে গেল। আর এইটা একটা ফুট, মানে এটা একটাকে ফুট ধরলাম যেটা আয়াম্বিক হয়ে যাবে, আর এটা একটা ফুট যেটা অ্যানাপেস্ট হয়ে যাবে, ঠিক আছে। আবার আমরা এরকমও করতে পারি যে এইখানে একটা ফুট ডিভিশন করে দিলাম, তাহলেও কি হচ্ছে যে প্রথমটা অ্যাম্ফিব্র্যাক, দ্বিতীয়টা আয়াম্বিক। প্রথমটা অ্যাম্ফিব্র্যাক হচ্ছে, দ্বিতীয়টা আয়াম্বিক হচ্ছে, কিন্তু আমরা অপরটাও করতে পারি, উল্টোটাও করতে পারি, ঠিক আছে। মানে এইখানে যদি দয়ের আগে যদি একটা ফুট ডিভিশন করে দিই তাহলেও কিন্তু ভুল হবে না, ঠিক আছে।
অ্যান্ডের ওপরে আমরা সাধারণত স্ট্রেস দেব না, ফিয়ারের ওপর দেব, ইজের ওপরে দেব না, ফ্লাইং এর ওপরে ইজের ওপরে দেওয়াটা উচিত নয়। আচ্ছা, এ ফ্লাইং, তো এখানে ফ্লাই এর ওপরে অবশ্যই স্ট্রেস পড়বে, আর ফ্লাইং যেহেতু দুটো সিলেবল, এটার ওপরে স্ট্রেস পড়বে না। ঠিক আছে, তাহলে এইখানটা আমাদের কাছে বেশ ক্লিয়ার হতে পারে, অ্যাম্ফিব্র্যাকটা খুব ক্লিয়ারলি এখানে হতে পারে। এইখানটা যদি আমরা একটা স্ট্রেস, এখানে যদি একটা ফুট মার্কিং করে দিই, তাহলে অ্যান্ডের ওপর স্ট্রেস পড়লো না, ফিয়ারের ওপর পড়লো, ইজের ওপর পড়লো না, আবার এর ওপর পড়লো না, ফ্লাই এর ওপর পড়লো, ইং এর ওপর পড়লো না। এখানে ক্লিয়ার অ্যাম্ফিব্র্যাক আমরা পেয়ে যেতে পারি। তারপরে আবার এখানে বিউটি, বিউটি দ্য প্রাইজ, তো দ্য এর ওপর পড়বে না, প্রাইজের ওপর পড়বে, বিউ এর ওপরে পড়বে, টির ওপর পড়বে না। এইখানে আমরা একটা অ্যাম্ফিব্র্যাক পেয়ে গেলাম, আর এইখানে একটা আয়াম্বিক। আবার এখানেও তাই করি, ডাই এর ওপর পড়বে, ইং এর ওপর পড়বে না, বাট ফিয়ার্সের ওপরে পড়া উচিত, বাট উই শ্যাল সি হোয়াট হ্যাপেন্স। ওয়াটের ওপর সাধারণত পড়ে না, মরের ওপরে পড়বে। এবার টার্লস ফিয়ার, ফিয়ার্স, এক্ষেত্রে এটা আমি মেনে নিলাম যে এটার ওপর পড়লো না। ঠিক আছে, এইখানে অ্যাম্ফিব্র্যাক, একটা ক্লিয়ার অ্যাম্ফিব্র্যাক আমরা পেয়ে গেলাম। এই যে জায়গাগুলো প্রবলেম্যাটিক, যে আমি এখানে কি স্ট্রেস দেব কি দেব না। এবার আমি তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করব যে এইখানে কি আমার স্ট্রেস দেওয়া উচিত কি উচিত নয়, এবং উচিত কি উচিত নয় ডিপেন্ড করবে হচ্ছে যে তুমি ছন্দটাকে মেলাতে চাইছো কি চাইছো না। ডমিনেন্ট যে ছন্দটা পাওয়া যাচ্ছে সেইটার হিসেবে এইখানে যদি আমি স্ট্রেস দিই তাতে কি হবে, আর এইখানে যদি আমি স্ট্রেস না দিই তাতে কি হবে। এক এক করে বলো, কারা আছো? অপূর্ব বলো, স্ট্রেস হবে কি হবে না? এই যে চারটে লাইন লিখলেন, যদি লাইন চারটে লাইনকে একসাথে কম্পেয়ার করি, তাহলে 1 নম্বর লাইনের সাথে 3 নম্বর লাইনটা ছন্দের মিল আছে। যেমন প্রথমে অ্যাম্ফিব্র্যাক, তারপর অত কিছু জিজ্ঞেস করিনি অপূর্ব, আমি বলেছি ফিয়ার্সের উপরে স্ট্রেস পড়বে কি পড়বে না, তুমি ফেলবে কি ফেলবে না? পড়বে না, পড়বে না। পড়বে না, ওকে। মিলন? হ্যাঁ স্যার, আমারও মনে হচ্ছে পড়বে না, পড়বে না। কারণ স্নেহাশিস? এটাই ডমিনেন্ট হচ্ছে। পড়বে না স্যার। পড়বে না, ওকে। সোমা? স্যার মনে হচ্ছে পড়বে। মনে হচ্ছে পড়বে। আর কে আছো? আর কেউ নেই? ওকে। তো শুধুমাত্র সোমার মনে হলো যে এইখানে স্ট্রেসটা পড়বে। যদি সোমার কথাটাকে আমরা মেনে নিই, তাহলে এইখানে যদি স্ট্রেস ফেলে দিই, তাহলে ছন্দটার শেষে গিয়ে ঘেঁটে যাচ্ছে, গোলমাল হয়ে যাচ্ছে। আর এরকম কোনো ট্রাইসিলেবিক ফুট নেই যেখানে পরপর দুটো সিলেবেলের ওপরে স্ট্রেস দেওয়া যেতে পারে। তাহলে কি হবে সোমা, যদি আমরা মানে নিয়ম কানুন মেনে যদি এই কাজটাকে করার চেষ্টা করি, ফিয়ার্সের ওপরে স্ট্রেস দেওয়ার চেষ্টা করি, তখন পুরো যে প্রসডিক মিটারটা বেরোচ্ছিল, পুরো যে ছন্দটা বেরোচ্ছিল এই সবকটাকে মিলিয়ে সেইটা ভেঙে যাবে। তাই জন্য ছন্দটাকে মেলানোর জন্য আমরা অনেক সময় গোঁজামিল করি। তো এই হচ্ছে একটা গোঁজামিলের উদাহরণ। এবার যদি এটাকে করে দিই তাহলে ছন্দটা মিলে যাওয়ার কথা। এবার ইংরাজিতে আমরা কতটা সুন্দর ছন্দটা করতে পারবো কি পারবো না, সেটা একটা মানে ডাউট আমার রয়েছে আর কি। কারণ আমরা ওই ধরনের যে ইয়েগুলো আছে, ওদের 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 মতন যে ছন্দগুলো, সেইগুলো কিন্তু আমরা উচ্চারণ নাও করতে পারি, বাট লেট আস ট্রাই টু ডু ইট।
তো যেহেতু স্ট্রেস এটার উপর পড়ছে না, তাই না এটার উপর আমরা বেশি জোর দেব না। তো আমরা এরকম করে বলা শুরু করতে পারি, লাভ সাউন্ডস দ্য অ্যালার্ম and fear is flying when beauty the prize, what mortals fears dying. তবে এটা মানে মনে হচ্ছে যে জোর করে আমরা এটাকে মানে বলার চেষ্টা করছি। অফকোর্স আমাদের ছন্দ, আমাদের ভাষার ছন্দ, আমাদের ল্যাঙ্গুয়েজের ছন্দ ওদের ছন্দর সাথে অত সহজভাবে মিলবে না, কিন্তু কিছু ছন্দ আছে যেগুলোকে আমাদের চেনা হয়ে গেছে, আমরা ওই ছন্দটাকেই ব্যবহার করি, ঠিক আছে? যেমন ধরো, যদি এই কবিতাটাকে আমি লেখার চেষ্টা করি, তা আমরা সবাই জানি মোটামুটি, ওকে, তোমরা সবাই এই কবিতাটাকে মনে হয় জানো, তাই তো? হ্যাঁ স্যার। হুম, ওকে। তো এটাকে, আচ্ছা মিলন বলো এটাকে কিভাবে বলবে? মানে ছন্দটা কিভাবে হবে সেটা বলতে হবে। হ্যাঁ, মানে তুমি কিভাবে এই কবিতাটাকে বলবে? ধরো তুমি কোনো বাচ্চাকে এটা পড়াচ্ছ, তখন এটাকে কিভাবে বলবে? টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ ওকে, আই দাঁড়াও ওয়ান্ডার। দাঁড়াও 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 দাঁড়াও, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, তাহলে টুইং টুইং লিল লি স্টার, এরকম করে হলো, তাই তো? টুইং টুইং, আর লাস্টের কাল কালটা আমরা আর উচ্চারণ করলাম না, তারপরে লিল লি ওর উপরে পড়লো, আবার স্টারের ওপর পড়লো। আচ্ছা তারপরের লাইনটা বলো। আচ্ছা দাঁড়াও, তারপরের লাইনটা অপূর্ব বলো। How I wonder what you are. হুম, হাউ আই ওয়ান দ্য হোয়াট ইউ আর, তারপরে এটা সময় বলো। Up above the wall so high. হুম, তো আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই, আর লাস্টে এটা স্নেহাশিস বলো। Like a diamond in the sky. হ্যাঁ, তো আমরা এই ছন্দটাকে জানি, আমরা এই ছন্দটাকে চিনে গেছি, আর আমরা এই ছন্দটাকে অন্য কোনোভাবে বলবো না। কিন্তু অন্য যে কবিতাগুলো আমরা পড়ছি সেগুলোর ছন্দ কিন্তু আমরা জানি না, আদৌ সেগুলোর কোনো ছন্দ আছে কিনা তাও আমরা জানি না। কারণ যেটা মামাং দাইয়ের বোধহয় ওই কবিতাটা, ওই মাদার মনে হয়, সেখানে যেটা অপূর্ব বলছিল বোধহয় ওই কবিতাটার ব্যাপারে, সেইখানে একটা ছন্দটা, মডার্ন পোয়েট্রির ছন্দটা বোঝা খুব মুশকিল, কারণ মডার্ন পোয়েট্রি অনেক সময় প্রোজের মতন করে লেখা হয়। তবে প্রোজের মধ্যে যে ছন্দ নেই তা নয়, বাট it's difficult to understand the meter of a modern poem. But poems like these, they are pretty easy to pronounce and they are pretty easy to say. তারপরে ধরো বা বা ব্ল্যাক শিপ, বা বা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি wool, তো আমরা জানি কোনটার ওপরে জোর দেবো কোনটার ওপর জোর দেবো না। বা গানের সময়ও যারা গান করো বা গানের কোনো লাইন আমরা যখন গাই, তখন আমরা একটার ওপরে স্ট্রেস দিই আর একটার ওপরে স্ট্রেস দিই না। যেমন ধরো কাঁচা বাদাম, কাঁচা বাদাম গানটা যদি তোমরা করো, তাহলে লাস্টের যে দুটো সিলেবেল আছে বা চারটে সিলেবেল আছে অ্যাকচুয়ালি, কা চা বা দাম, যদি ইংরাজি ওয়েতে যাই, যদিও বাংলাটা, বাংলা ছন্দ ইংরাজি মানে নিয়মে চলে না, বাট স্টিল যদি বাংলাটাকেই আমরা ধরি,
তাহলে যদি ইংরেজি নিয়মটা বাংলার ওপরে আমরা আরোপ করার চেষ্টা করি, তাহলে কি হচ্ছে কা চা বা দাম। আর যেভাবে গানটা করে কাঁচা বাদাম, তাহলে কা বা এগুলোর ওপরে জোরটা বেশি পড়ে গেল, আর লাস্টের দামটা আস্তে হয়ে গেল। তো সেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম যে প্যাটার্নটা আমরা পাচ্ছি সেই প্যাটার্নটার মতন হয়ে যেতে হবে, ঠিক আছে? এই যে ফিয়ার্স, ডেফিনেটলি যদি শুধু এই ফিয়ার্স ডাইং এরকম থাকতো, এখানে যদি শুধু 3টে সিলেবেল এরকম পড়ে থাকতো, তাহলে যদি এটার স্ক্যানশন করতে হতো, তাহলে অবশ্যই আমরা ফিয়ার্সের ওপরে স্ট্রেস দিয়ে, ডাই এর ওপরে আনস্ট্রেস দিয়ে, ইং এর ওপর স্ট্রেস দিয়ে দিতাম, ঠিক আছে? বা আমরা এটাকেই রাখতাম, মানে ছন্দটাকে মেলানোর জন্য, আর কিছুই না। সবসময় একটা জিনিস মনে রাখবে যে ছন্দটাকে মেলাতে হবে, কারণ ভ্যারিয়েশনস যত কম তুমি পাবে তত ভালো। এবার ধরো ভ্যারিয়েশনস কি এখানে হচ্ছে না? নিশ্চয়ই হচ্ছে। অ্যামফিব্র্যাক আয়াম্বিক, অ্যামফিব্র্যাক অ্যামফিব্র্যাক, আয়াম্বিক অ্যামফিব্র্যাক, অ্যামফিব্র্যাক অ্যামফিব্র্যাক, তার মানে 1 2 দুটো আয়াম্বিক আর বাকি অ্যামফিব্র্যাক। কিন্তু যদি এরকম হতো যে একটা অ্যামফিব্র্যাক, একটা ট্রোকে, একটা আয়াম্বিক, একটা ড্যাকটিল, একটা স্পন্ডি, একটা পিরিক, এরকম হয়ে যেত, তাহলে কিন্তু ছন্দটা কোনোদিনও তৈরি হবে না। এখানেও কিন্তু একটা ছন্দ তৈরি হচ্ছে, আর ছন্দটা এইভাবে মানে আমাদের কাছে আরো বেশি মানে ঠিক বলে এই জন্য মনে হতে পারে, কারণ আমরা এরকম বলতে পারি যে অ্যামফিব্র্যাকের সাথে বা অ্যানাপেস্টের সাথে আয়াম্বিক ভ্যারিয়েশনটা স্বাভাবিক। কেন স্বাভাবিক স্নেহাশিস? স্নেহাশিস আওয়াজটা আসছে না তোমার স্নেহাশিস। সোমা বলো। স্যার আরেকবার কোশ্চেনটা বলুন। কোয়েশ্চেনটা হচ্ছে যে যদি মানে আমরা এরকম মনে করে থাকি, এটা একটা অ্যাজাম্পশন যে অ্যামফিব্র্যাক বা অ্যানাপেস্ট এই ট্রাইসিলেবিক ফিটগুলোর সাথে যদি কোনো ডাইসিলেবিক ফিট আসে, ভ্যারিয়েশন হয়, তাহলে অ্যানাপেস্ট এবং অ্যামফিব্র্যাকের সাথে আয়াম্বিকটা কেন স্বাভাবিক? স্যার কি বললেন আরেকবার বলুন, আমি লেফট হয়ে গেছিলাম। আচ্ছা বলছি, সোমা আগে উত্তরটা দাও, তারপরে আমি আবার বলছি। কারণ স্যার যখন এখানে অ্যামফিপ্ল্যাক আর অ্যানাপেস্ট হচ্ছে, এখানে যদি ডিভিশন করি আমরা, তাহলে তো একদিক থেকে দেখতে গেলে পেয়ে যাচ্ছি বুঝতে পারলাম না কি বলতে চাইছো, তুমি নিজেও বুঝতে পারলে না তুমি কি বললে। বলছি স্যার, যদি কোনো ওয়েতে লাইনেতে অ্যামফিপ্ল্যাক বা অ্যানাপেস্টটা হয় স্যার, তাহলে তো যখন ফিট ডিভিশন করবো চলে আসতে পারে অ্যানাপেস্ট, চলে আসতে পারে, কিংবা বলছি স্যার অ্যামফিপ্ল্যাক কিংবা অ্যানাপেস্ট, স্যার তো ল্যাম্বিক তো আসতেই পারে স্যার। কি উচ্চারণ করছো, কি শব্দটা? ল্যাম্বিক, হ্যাঁ, ল্যাম্বিক তো স্যার। আয়াম্বিক, হ্যাঁ। আমি শুনছিলাম ল্যাম্বিক। কেন তাহলে আসবে, মানে কারণটা কি? এটা সাধারণত দেখা গেছে যে অ্যানাপেস্টের সাথে আর অ্যামফিব্র্যাকের সাথে যদি কোনো ডাইসিলেবিক ফিট ভ্যারিয়েশনের হিসেবে আসে, তাহলে সেটা বেশিরভাগ সময় আয়াম্বিক কেন হবে? মিলন, প্রশ্নটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। এবার বলো, উত্তরটা বলো, তোমার কি মনে হচ্ছিল?
আয়ান মানে ফার্স্টেই আনস্ট্রেচ করবে, তারপর ফার্স্টে টেস্ট। মিলন, তোমার কথাগুলো কেটে গেল, আবার একবার ট্রাই করো। কারণ স্যার আমার মনে হচ্ছে যে স্ট্রাকচারটা আছে সেখানে আয়ান বিকের সঙ্গে কিছুটা হ্যাঁ, সিম্পল, যেহেতু ম্যানাফেস্টার আর অ্যাম্পলিফায়ার। রাইট, ভেরি কারেক্ট। স্ট্রাকচার দেখো, এটা একটা স্ট্রাকচার, এটা আর একটা স্ট্রাকচার, এটা আর একটা স্ট্রাকচার, আর এটা আর একটা স্ট্রাকচার। এটা হচ্ছে অ্যাম্ফিব্র্যাক, এটা হচ্ছে অ্যানাপেস্ট, এটা হচ্ছে আয়াম্বিক, আর এটা হচ্ছে পিরিক। তাই তো, এটা পিরিকই তো, আনস্ট্রেস আনস্ট্রেস। হ্যাঁ, ওকে। তো এদের যে প্যাটার্নটা আছে, শুরুর যে সিলেবলটা সেটা এক রকমের, তাই জন্য আমরা বলতে পারি যে এরা একসঙ্গে, মানে যদি ট্রাইসিলেবিক ফিটের সাথে ডাইসিলেবিক ফিট আসে তাহলে আমরা বলতে পারি যে আয়াম্বিকটাই স্বাভাবিকভাবে এটার সাথে আসা উচিত। আর যদি এটা সত্যি হয় তাহলে অপূর্ব বলো, সরি, ড্যাকটিলের সাথে কোন ফিটটা, কোন ডাইসিলেবিক ফিটটা স্বাভাবিকভাবে আসবে? ড্যাকটিলের ক্ষেত্রে স্যার ট্রকিটা। ভেরি গুড, কারণ ট্রকির যে মানে স্ট্রাকচারটা সেটাও এরকম, আর স্পন্ডিটটাও এরকম, তাহলে এই যে তিনটে স্ট্রাকচার একরকমভাবে হলো, সেইটার জন্য আমি এই কথাটা বলছি যে আয়াম্বিক বা অ্যানাপেস্ট, অ্যাম্ফিব্র্যাক যদি ট্রাইসিলেবিক ফিট হয় এবং এরকম একটা লাইন পেলে যেখানে 5টা সিলেবল আছে, তাহলে আমরা মেনে নিতে পারি, ধরে নিতে পারি যে একটা যদি অ্যাম্ফিব্র্যাক বা অ্যানাপেস্ট হয় তাহলে আর একটা আয়াম্বিক হওয়াটা স্বাভাবিক। তার মানে যদি এটাও হয়, আমি ভ্যারিয়েশনস কম করার কথা বলছি ঠিকই, কিন্তু যদি এটাও হয় তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে আমরা ঠিক যাচ্ছি। কিন্তু যদি ধরো অ্যাম্ফিব্র্যাক বা অ্যানাপেস্টের সঙ্গে ট্রকি চলে আসছে, তখন একটুখানি আমাদের আবার ভাবতে হবে যে এটা কি ঠিক হচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছো তো যে আমি কি বলতে চাইছি এই এক্সাম্পলস গুলো দিয়ে? যদি কেউ না বুঝে থাকো তাহলে বলো। হ্যাঁ, এবার বলুন। তুমি কতটা বুঝতে পারলে সেটা আগে বলো, বাট আমি কি বললাম সেটা রিপিট করার চেষ্টা করো। স্যার আমি টকিটা পর্যন্ত বুঝতে পেরেছি। টকির এই যে প্রথমে আস্টেস আছে, আর বললেন না স্পন্ডিয়া আছে, আর ড্যাকটিল, এটা বুঝতে পেরেছি। আর তারপরে যেটা তো বললেন কি বুঝতে পারোনি? এইমাত্র স্যার যেটা বললেন, এইমাত্র কি বললাম? এইমাত্র একটা বললেন যে সেটাই। এইমাত্র তো এটাই বললাম যে যদি একটা লাইনে দেখতে পাচ্ছ ট্রাইসিলেবিক ফিট আছে, সেটার সঙ্গে যদি একটা ডাইসিলেবিক ফিট আসে, ট্রাইসিলেবিকের সাথে ডাইসিলেবিকটা আসলে আমরা ভ্যারিয়েশন বলবো। ঠিক আছে, যদি একটা ট্রাইসিলেবিক ফিট অ্যাম্ফিব্র্যাক বা অ্যানাপেস্ট রয়েছে, সেটার সঙ্গে যদি আয়াম্বিকটা আসে তাহলে আমরা মেনে নেব, আমরা বুঝে নেব যে আমরা ঠিক জায়গাতেই আছি, আমরা ঠিক করছি। বুঝতে পারলে সোমা? হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ,
ঠিক সেরকমই ড্যাকটিল ফিট যদি হয়, ট্রাইসিলেবিক ফিট যদি ড্যাকটিল হয়, তারপরে ট্রোকেটা আসাটা স্বাভাবিক। কিন্তু ট্রোকের পরে যদি আয়াম্বিক ঢুকে যায় হঠাৎ করে, তখন সেটাকে আমাদেরকে ভাবতে হবে যে না, এটা ঠিক নাও হতে পারে, এটা উল্টোটা হতে পারে, ভুল হতে পারে। ঠিক আছে? কোনো কনফিউশন এখান থেকে? হ্যাঁ স্যার, মানে হুম পুরোটা বুঝতে পারলাম, হুম বাট কিন্তু এখানে যখন ধরুন দুটো অ্যান্সার চলে আসছে, মানে স্যার একটা আয়াম্বিক আসছে, তো আমরা অ্যান্সারটা তখন কিভাবে লিখবো? হ্যাঁ, এবার ফাইনাল যে সেকশনটা সেটা হচ্ছে আনসারের। আনসারের কথা যেহেতু তুমি বলছো, আমাদের কাছে বেশি ফুট কি আছে, কোন কোন ইয়েটার আছে, কোন নামের আছে? অ্যাম্ফিব্যাকটা আছে, অ্যাম্ফিব্র্যাক অ্যাম্ফিব্যাকটা আছে। বেশি আছে। অ্যাম্ফিব্র্যাক বেশি আছে, তাহলে ডমিনেন্ট ফুট কি হবে? অ্যাম্ফিব্যাকই হবে। অ্যাম্ফিব্র্যাকই হবে। কটা ফুট, কটা সিলেবেল আছে প্রত্যেকটা? তিনটে করে সিলেবাস আছে। তিনটে করে সিলেবেল আছে। তার মানে আমরা যখন লেখার সময় লিখব, তখন লিখব দ্য পোয়েম অর দ্য গিভেন লাইন্স আর predominantly composed of amphibrach trimeter trisyllabic trisyllabic বা ট্রাইসিলেবিক, তো অটোমেটিক্যালি ওটা হয়ে যাবে। আমরা লিখবো যে দ্য গিভেন লাইন্স আর প্রিডমিনেন্টলি কম্পোজড ইন অ্যাম্ফিব্র্যাক, মিটারটা আমি পরে বলছি, অ্যাম্ফিব্র্যাক উইথ দ্য ফলোয়িং ভ্যারিয়েশন: ড্যাশ নাম্বার 1, লাস্ট ফুট অফ ফার্স্ট লাইন আয়াম্বিক, লাস্ট ফুট অ্যান্ড ফার্স্ট ফুট অফ থার্ড লাইন আর আয়াম্বিক। তবে মিটারটা এখনো আমরা বের করিনি। মিটারটা কিউরিয়াসলি এখানে ডাইমিটার হবে। কেন ডাইমিটার? ডাই মানে 2। ডাইমিটার কেন হচ্ছে কেউ বলতে পারবে? 2 মিটার, 2 ফুট কেন আমরা বলতে চাইছি এটাকে? মানে দুটো করে যেহেতু আমরা ফিট করছি ওই জন্য। এক্স্যাক্টলি। এটাও ডমিনেন্ট, এটারও ডমিনেন্ট আর মাইনার ব্যাপারটা রয়েছে। তো ডমিনেন্ট আর মাইনারের ব্যাপারটা হচ্ছে এইটা, যে ডমিনেন্ট নাম্বার অফ ফুট আমরা কি পাচ্ছি চারটে লাইনের মধ্যে? ডাইসিলেবিক, এই সরি ডাইমিটার, মানে দুটো করে ফুট পাচ্ছি, 1 2 1 2 1 2 1 2। তার মানে তাই জন্য এটা ডাইমিটার হয়ে যাচ্ছে, দুটো মিটার। যদি 3টে ফুট থাকতো তাহলে ট্রাইমিটার হতো, যদি 4টে ফুট থাকতো তাহলে টেট্রামিটার হতো, যদি 5টা ফুট থাকতো তাহলে পেন্টামিটার হতো, যদি 6টা ফুট থাকতো তাহলে হেক্সামিটার হতো। এবার আবার আর একটা অ্যাজাম্পশন তোমাদেরকে আমি বলি, বা অ্যাজাম্পশন বলবো না, এটা একটা মানে জেনারেল রুল, ঠিক আছে, প্রসিডিউর, যে সব থেকে বেশি ইংরাজিতে আয়াম্বিক পেন্টামিটারটা সব থেকে বেশি পাওয়া যায়। তার মানে এটা নয় যে সব কবিতাই আয়াম্বিক পেন্টামিটার। তোমাদেরকে এটা আগেও বলেছিলাম যে শেক্সপিয়ারিয়ান সনেটসগুলো সবকটাই আয়াম্বিক পেন্টামিটার হবে। তার মানে তোমাদের যেটা আমি বলেছিলাম, তোমরা মানে কেউ করছো কি না আমি জানি না, কারণ যে কজনের আমি পেয়েছি, মানে সোমা আর শ্রাবণীর, আমি সিলেবাসের কবিতার মধ্যে কিন্তু মানে কবিতাগুলো ওখানে রয়েছে কিনা আমি পাচ্ছি না। যাই হোক, তো শেক্সপিয়ারিয়ান যে সনেট আছে, সেই শেক্সপিয়ারিয়ান সনেট কিন্তু চোখ বন্ধ করে আয়াম্বিক পেন্টামিটার হয়, ঠিক আছে। তো যদি সনেট, মানে সনেট তো ওরকম করে বুঝতে পারবে না যদি 4টে লাইন দেওয়া থাকে, তাহলে কি করে বুঝবে ওটা সনেট? কিন্তু যদি বুঝতে পারো যে ওটা সনেট, তাহলে ডেফিনেটলি ওটা আয়াম্বিক পেন্টামিটার হয়ে যাবে। আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি জিনিসটা কেমন হয়। সরি, মানে এটার যে টিপিক্যাল আনসার, ঠিক আছে। দ্য গিভেন, এটা তোমরা লিখে নিতে পারো, দ্য গিভেন লাইন্স হ্যাভ বিন প্রিডমিনেন্টলি
composed in, আমি আগের যে কবিতাটা সেটাকেই নিচ্ছি, in amphibrach diameter with the following variations. Number 1, the last and first foots of the first and third lines are iambic. This is the typical way in which you can write your answer. লাইনটা স্ক্যানশন করে নিলে, প্রিডমিনেন্ট নেম পেয়ে গেলে, মিটার পেয়ে গেলে, মিটার কিভাবে তৈরি হয় আমরা জানি, অনেকগুলো ফুট মিলিয়ে একটা মিটার হয়, তাই তো? গানের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রেও তাই, অনেকগুলো ফুট মিলিয়ে একটা মিটার হয়। তো আমরা এখানে নামটা পেয়ে গেলাম আর মিটারটাও পেয়ে গেলাম। তারপরে আমরা ভ্যারিয়েশনসগুলোকে সাজিয়ে এইভাবে লিখতে পারি। আবার অনেকে কি করে, একটা লাইন লিখতে থাকে যে লাস্ট ফুট অফ ফার্স্ট লাইন ইজ আয়াম্বিক, ফার্স্ট ফুট অফ থার্ড লাইন ইজ আয়াম্বিক। সেটাতে সময় বেশি লাগে, বাট ভুল হওয়ার চান্স কম। আমি এখানে একটা লাইনেই পুরো জিনিসটাকে লিখে দিলাম। তবে আমাদের কাজ এখনো শেষ হয়নি, আমাদের এখনো হাইপারমেট্রিক্যাল, ক্যাটালেকটিক আর অ্যাসিফেলাস এই তিনটের ব্যাপারে সামান্যটুকু জানতে হবে। এগুলো কি জিনিস দেখা যাক। আর এগুলো কাদের সঙ্গে আসতে পারে? হোল্ড করো। ওকে, প্রথমটা যদি আমরা দেখি, এটাকে এখানেই আমি লিখছি। প্রথমটাকে যদি আমি দেখি, ক্যাটালেকটিক। ক্যাটালেকটিকটা কি বলা হচ্ছে? যদি একটা ট্রোকের লাস্টে একটা অ্যাকসেন্টেড সিলেবল ঝুলতে থাকে, আমরা এরকম মনে করে নিই যে আর একটা সিলেবল ছিল, কিন্তু সেটা কোনো কারণে ড্রপ করে দেওয়া হয়েছে। উদাহরণ দিয়ে বোঝাতে হবে। ধরো, তবে একটা জিনিস বুঝে নাও, এটা কিন্তু কমপ্লিটলি ডাইসিলেবিক ফিটের ভ্যারিয়েশনস। এগুলো হাইপারমেট্রিক্যাল, ক্যাটালেকটিক, অ্যাসিফেলাস, এই তিনটেই কিন্তু ডাইসিলেবিকের সাথেই শুধু আসবে, মানে আয়াম্বিক আর ট্রোকের সাথেই শুধু আসবে। ট্রাইসিলেবিক ফিটে কোনোদিনও তুমি ক্যাটালেকটিক, অ্যাসিফেলাস এগুলো পাবে না। ওকে, যাই হোক, তো একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ক্যাটালেকটিকের লাস্টে যদি একটা অ্যাকসেন্টেড সিলেবল বাকি থেকে যায়, ট্রোকির লাইন, ট্রোকির এক্সাম্পল। ওকে, এটা একটা লাইন। এই লাইনে
এই লাইনে আমরা যদি ভ্যারিয়েশনস, স্ট্রেস মার্কিং ইত্যাদি শুরু করি, তাহলে জয়ের ওপর পড়বে, দ্যাটের ওপর পড়বে না, দয়ের ওপর পড়বে না, পলের ওপর তাহলে পড়ছে, ব্লেসের ওপর পড়ছে, দিয়ের ওপরে পড়ছে না। ঠিক আছে? সুইটার, সুইয়ের ওপরে পড়বে, টয়ের ওপরে পড়বে না, ফার ওপরে পড়বে, মেয়ের ওপরে পড়বে না, অ্যান্ড বিয়ের ওপরে পড়ে যাচ্ছে। পেয়ে গেলাম ক্যাটালেকটিক। যদি ফুড ডিভিশন করি তাহলে ট্রোকে পাচ্ছি, আর লাস্টে একটা ফুট কি হলো, ঝুলছে, অ্যাকসেন্টেড। এটা হলো ক্যাটালেকটিক। ক্যাটালেকটিক। তাহলে এটা মিলন কিভাবে এটা বলবো বলো তো? এটাকে, এটার যদি স্ক্যানশন করতে হয়, নাম দিতে হয়, তাহলে কিভাবে বলবো? তুমি চ্যাট বক্সেও লিখে দেখাতে পারো, বা তুমি বলো, আমি টাইপ করছি এখানে। মিলন, তোমার আওয়াজটা পাচ্ছি না। অপূর্ব বলতে পারবে? মানে নামটা পুরোটা, অ্যানসারটা হবে আর কি। একটু বুঝতে প্রবলেম হচ্ছে, বলেছেন আমি দেখি। হ্যাঁ, কি বুঝতে পারছি, একটু বুঝতে প্রবলেম হচ্ছে, পুরোটা বুঝতে পারছি না, আমি আরেকটু দেখি। কি বুঝতে প্রবলেম হচ্ছে? ক্যাটালেক্টিকটা করা ক্যাটালেকটিকটা, এটা এটা ডমিনেন্ট কি আছে এখানে? ডমিনেন্ট কোন ফুটটা রয়েছে বা মিটারটা রয়েছে? নামটা কি ডমিনেন্টটার? ট্রোকি। আর আমি বললাম যে যদি ট্রোকির কোনো লাইনে একটা সিলেবল, অ্যাকসেন্টেড সিলেবল যদি বাইরে থেকে যায়, ঝুলতে থেকে যায়, তখন সেটাকে ক্যাটালেকটিক বলা হয়। এইখানে সেটা কি একটা হচ্ছে? ওটাই তো ফিল আপ হয়ে যাচ্ছে, ফার্স্টের লাইনটাও তো সবই আছে, সবই টপির মধ্যেই পড়ে যাচ্ছে, 6টা সিলেবেল। হ্যাঁ সেকেন্ড লাইনটাতে একটা থাকছে, স্পেস বিটা। হ্যাঁ, বিটা ক্যাটালেক্টিক। হ্যাঁ। বিটা ক্যাটালেকটিক নয়, মানে এই ফুটটা ক্যাটালেকটিক। মানে কোন জায়গায় কনফিউশনটা হচ্ছে বলো? ছন্দগুলো যেমন একটা ছন্দ মিলছে, এর ক্যাটালেক্টিকের ক্ষেত্রে যেটা মিলে না সেটা এর কোনো মেলার কোনো ছন্দ নেই, যে এই লাইনটা ক্যাটালেক্ট আছে তাহলে পরের লাইনে ক্যাটালেক্টের মতো আসবে, বা না এটাকে না আমরা মেলাতে পারি না, মেলাতে তো না, পারছি না, তো নাম এটা নিয়ে কেমন লাগছে? মিলে তো গেল। আমরা ধরো এখানে ইমাজিন করো যে এইখানে একটা আনস্ট্রেসড আছে, ইমাজিন করো যে এখানে একটা আনস্ট্রেসড আছে, তাহলেই তো মিলে গেল ছন্দটা। আর ছন্দ মেলে হচ্ছে ডমিনেন্ট যে জিনিসটা আছে, ভ্যারিয়েশন দিয়ে ছন্দ মেলা বা না মেলার ব্যাপারটা থাকে না। বাট প্যাটার্নটা কি মেনটেন আমরা করতে পারছি? স্ট্রেস আনস্ট্রেস, স্ট্রেস আনস্ট্রেস। হুম, হুম। এবার তাহলে তুমি আমাকে বলো যে এটাকে কিভাবে লিখবে।
বলতে উত্তর লেখার ওই ফরম্যাটটা দিয়ে বললেন হুম এই হুম লেখার কথা হুম বলছেন? যেটা তুমি খাতায় আশা করি লিখেছো সেটাকে ফলো করে বলো, তুমি বলো, আমি টাইপ করছি। Given lines have been predominantly compared in trochaic diameter with the ট্রোকেক ডাইমিটার কেন বলছো? sorry কটা ফুট আছে প্রত্যেকটা লাইনে? তিনটে, তাহলে কি হবে? diameter হ্যাঁ কি বলছো বলো। ট্রাইমিটার কি তিনটে হলে কি হবে? ট্রায়ামিটার ট্রাইমিটার, না হ্যাঁ। ট্রাইমিটার কি আছে? তাহলে কম্পোজড ইন ট্রাইমিটার ট্রোকে ট্রাইমিটার diameter with the following variant উইথ দ্য the last ফলোয়িং ভ্যারিয়েশন, একটাই ভ্যারিয়েশন, দ্য লাস্ট, foot of বলো। second line হ্যাঁ, ফুট the অফ last দ্য foot of second line is সেকেন্ড second line লাইন ইজ catalectic ক্যাটালেকটিক। ব্যাস, 10-এ 10। যদি এটাকেই পুরোপুরি 10 দিয়ে দেওয়া হয় তাহলে এইটুকু লিখলেই তোমরা 10-এ 10 পাবে। আর যেটা মিলন লিখেছে চ্যাট বক্সে, দ্য গিভেন লাইন্স হ্যাভ বিন প্রিডমিনেন্টলি কম্পোজড ইন ক্যাটালেকটিক ট্রাইমিটার, তোমরা প্রথমে দেখে বলবে যে এটা তো ভুল, কারণ পুরোটা তো ক্যাটালেকটিক ট্রাইমিটার নয়। কিন্তু লেখার সময় অনেক সময় কি হয়, যে লাস্টের লাইনটা আছে, যে লাস্টের ভ্যারিয়েশনটা আছে, সেটার নাম দিয়ে পুরো ছন্দটাকে বলে দেওয়া হয় ক্যাটালেকটিক। তবে আই উইল অ্যাডভাইস ইউ আগেনস্ট দিস মিলন, ডু নট রাইট ক্যাটালেকটিক ট্রাইমিটার। ট্রোকেটা যেটা ডমিনেন্ট আছে সেইটা লিখবে উইথ দ্য ভ্যারিয়েশন, উইথ দ্য ক্যাটালেকটিক ভ্যারিয়েশন ইন দ্য লাস্ট ফুট অফ দ্য লাস্ট লাইন, এরকম লিখবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। হুম, ওকে। নেক্সট হচ্ছে হাইপারমেট্রিক্যাল। ক্যাটালেকটিক হলো, এবার হচ্ছে হাইপারমেট্রিক্যাল। হাইপারমেট্রিক্যালটা কি? যেমন ট্রোকের লাস্ট লাইনে একটা অ্যাকসেন্টেড সিলেবল বাকি ছিল, তেমনি হাইপারমেট্রিক্যালের ক্ষেত্রে আয়াম্বিকের সঙ্গে একটা লাস্ট লাইন আনঅ্যাকসেন্টেড থেকে যাবে। আর এটা খুব কমন হয় আর কি, এটা কমনলি অকার করে। তো আমরা একটা দেখি। ওকে, এটা ওকে আমি করছি যেহেতু এটা ফার্স্ট টাইম। তো হে ভেন এর ওপর পড়বে না, অ্যান্ড এর ওপর পড়বে না, হ লি, লি এর ওপর আবার পড়লো না। তাই ডার্কের ওপর পড়বে, হেভেনের ওপর পড়বে না, হে এর ওপর পড়বে, নিসের ওপরে পড়বে, বি এর ওপর পড়বে না। পেয়ে গেলাম হচ্ছে আয়াম্বিক, সরি এতটা অবধি আয়াম্বিক। তাহলে এখানে একটা সিলেবল থাকা উচিত ছিল, কিন্তু কোনো কারণে সিলেবলটা বাদ হয়ে গেছে। ঠিক আছে?
যেটার ওপরে অ্যাকসেন্ট হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে বাদ হয়ে গেছে। আবার যদি দেখি টু এর ওপর পড়বে না, ওয়াচের ওপর পড়বে, দ্য এর ওপর পড়বে না, লং এর ওপর পড়বে, ভ এর ওপর পড়বে না, এখানে একটা প্রবলেম হতে পারে, স্লো এর ওপর পড়বে, লি এর ওপর পড়বে না, ইং এর ওপর পড়বে না, ড্র এর ওপর পড়বে। এইখানে লাইনটা ভুল করে চলে এসছে, এখানে এই লাইনটা হবে না, ঠিক আছে? হ্যাঁ, ওকে, তাহলে সুবিধা হবে বুঝতে। রিভ, তো এইখানে এইখানে আমরা যদি স্ট্রেস ডিভিশন ফুড ডিভিশন করে দিই তাহলে এইটার ওপরে ব্রাইটের ওপর আমরা ফেলতে পারলাম না, রি এর ওপর ফেলতে বাধ্য হলাম, আর তাহলে আমরা এরকমভাবে একটা প্যাটার্ন পেয়ে গেলাম, 1 2 3 4 5, আর এটা একটা ঝুলতে থাকলো। তাহলে এই দুটোই হয়ে গেল হাইপার মেট্রিক্যাল। আইএমবিকের সাথে লাস্টের লাইনটা, লাস্টের ফুটটা একটা সিলেবল আনঅ্যাকসেন্টেড থেকে গেল, সেটা হয়ে গেল হাইপার মেট্রিক্যাল। ওকে, and the last, which is very rare, that is acephalous. acephalous এ কি হয়, যদি আইএমবিক লাইনের শুরুতে একটা আনঅ্যাকসেন্টেড সিলেবল থেকে যায় তাহলে সেই ফুটটাকে আমরা অ্যাসিফেলাস ফুট বলি। মানে যদি এরকম একটা কবিতা হয় যেখানে এরকম একটা থেকে গেল, হওয়ার কথা, এখানে একটা হওয়ার কথা ছিল সিলেবল, সেটা আমরা পাচ্ছি না, এরকম 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 আইএমবিক তো এগুলো, তার শুরুতে শেষে নয়, শুরুতে একটা আনঅ্যাকসেন্টেড সিলেবল থেকে গেল। ইট ইজ রেয়ার, তাই না? এটাকে নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই, বাট যেটা কমনলি হয় সেটা হাইপারমেট্রিক্যালটা অনেক ক্ষেত্রেই চলে আসে, ঠিক আছে? যাই হোক, এখন আর সময় নেই, আমি এই সব জিনিসগুলোকে আবার রিভাইজ করব, আর বুধবার দিন আশা করি তোমাদের সাথে অফলাইন ক্লাসই হবে। তো বুধবার দিন আমি তোমাদের আবার মানে পুরোটা সামারাইজ করব, পুরোটা আবার তোমাদেরকে করে করে দেখাবো, যাতে এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়, ঠিক আছে? আজকে তাহলে এত দূর অবধিই থাক, পরের দিন আবার এইখান থেকে শুরু করব, মানে বুধবার দিন যখন তোমাদের সাথে ক্লাস হবে তখন তোমাদের এই জিনিসটাই আমি আবার, মানে পুরো টোটাল যে জিনিসটা হয়েছে সেই টোটাল জিনিসটা আমি তোমাদের করে দেখাবো। তোমরা খাতাগুলোতে করে তোমাদের যে সিলেবাসে যে পোয়েমগুলো আছে সেগুলো করে করে আমাকে এনে দেখাবে, আমি দেখার চেষ্টা করব, ঠিক আছে? তোমরা মিটিং লিভ করতে পারো।